হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটু ভিন্ন ধরনের একটু আলোচনা করব। সেটা হলো রেডিয়াস অফ কার্ভেচার, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ সম্বন্ধে একটু আলোচনা করব। তোমরা হয়তো বলতে পারো যে স্যার, আমাদের বই তো বক্রতা ব্যাসার্ধ নিয়ে কোনো কথা নাই। ভুল, তোমরা বক্রতা ব্যাসার্ধ নিয়ে অনেক পড়াশোনা করেছো। পরে আসছি কোথায় পড়ে, যেমন ধরো তোমার লেন্সের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ পড়েছো, তারপরে দর্পণের ক্ষেত্রে বা মিররের ক্ষেত্রে তোমরা বক্রতা ব্যাসার্ধটা পড়েছো। কেন্দ্রমুখী বল বা কেন্দ্রমুখী ত্বরণ ইত্যাদি ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে তোমরা বক্রতা ব্যাসার্ধ শব্দটার সঙ্গে খুব বেশি পরিচিত আছো। কিন্তু এটাকে পরিমাপ করা হয় কি করে সেটা তোমাদের শেখানো হয়নি। এটা খুব একটা গুরুত্বপূর্ণ সমীকরণ। তোমরা হয়তো বলতে পারো যে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এগুলো লাগবে না। হ্যাঁ, হয়তো এটা লাগবে না, আমার একটু লাগবে। আমি পরে বলছি তোমাদের কোথায় লাগবে, মানে ফিজিক্সে বর্তমানে কোথায় লাগবে, তবে তোমার জীবনের জন্য লাগবে। আমি আসলে তোমরা প্রত্যেকেই ভালো ছাত্র, যারা পড়াশোনা করো তারা অবশ্যই ভালো ছাত্র, অবশ্যই ভালো ছাত্র। পড়ালেখা যারা করে তারা নিঃসন্দেহে ভালো ছাত্র। ভালো ছাত্র যারা, তারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং পড়বে বা ডাক্তারি পড়বে বা ফিজিক্স পড়বে বা ম্যাথমেটিক্স পড়বে, হোয়াটএভার ইট মে বি, সে তার সাবজেক্টের উপরে বা যে বিষয়ে তার নেশা বা বিশ্বাস বা ভক্তি বা আকাঙ্ক্ষা সেটা পড়বে। পড়তে গেলে কিন্তু এই বক্রতার ব্যাসার্ধ সারা জীবন কাজে লাগবে। এখানে মেকানিক্সে বলো বা পাওয়ারে বলো বা কোয়ান্টাম মেকানিক্সে বলো বা আইসিটি বলো, আইসিটি বলতে আমি বলতেছি ইলেকট্রনিক্স বা কম্পিউটার মেকানিক্সে বলো, সর্বক্ষেত্রে কিন্তু এই বক্রতার ব্যাসার্ধের, রেডিয়াস কার্ভেচারের খুবই প্রয়োজনীয়তা আছে। আর এই প্রয়োজনীয়তা আছে বলেই আমি এটা একটু তোমাদের জন্য আলোচনা করে নেব। এখন তো পরীক্ষা দেরি আছে, একটু বেশি ধারণা নিয়ে রাখো না কেন, খাতায় থাকুক, এবং যখন তুমি বই দেখবে বা কোনো জায়গায় দেখবে সমীকরণটা চোখে তোমার ভাসবে, হ্যাঁ এটাই তো বক্রতার সমীকরণ দেখেছিলাম। এইটুকু এইটুকু থাকলে যথেষ্ট। কোথায় দেখেছিলাম দেখতে পারলেই তোমার হয়ে যাবে যে আমি এটা জিনিসটা বুঝেছিলাম। ওকে, আচ্ছা, আগে দেখে নিই আমরা যে বক্রতার ব্যাসার্ধ তুমি কোথায় দেখেছো। যেমন ধরো একটা বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরছে, একটা বস্তু যদি ঘুরে তো তার একটা বেগ ভি। বৃত্তাকারে ঘুরলে তো বেগ না বলে হলো দ্রুতিতে ঘুরছে, কারণ বেগ এর হরদম পরিবর্তন হচ্ছে। ধরো তার বেগ ভি, এর বক্রতার বা এর ব্যাসার্ধ হচ্ছে আর এবং বৃত্তাকারে ঘুরলে তার একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকে, সে হলো এ। তাহলে আমরা কি বলতে পারি, কেন্দ্রমুখী ত্বরণ এ সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে আর সমান ভি স্কোয়ার বাই এ। এটাই হলো বক্রতার ব্যাসার্ধের সমীকরণ যখন কোন বস্তু বৃত্তাকার পথে ঘুরে। এই আর হলো বক্রতার ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমি জানি, ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধ, তাহলে আবার কেমন আছে। তুমি এ আর দিয়ে প্রকাশ করছো, আমি বক্রতা ব্যাসার্ধকে রো দিয়ে প্রকাশ করব। যদি এটা গ্রিক, এটা ইংলিশ, পার্থক্যটা কিছুই নেই, কিন্তু একটু পার্থক্য আছে। এই আর এই পাদবিন্দু ফিক্সড, এর শীর্ষবিন্দু পরিবর্তনশীল, এবং শীর্ষবিন্দু যতই পরিবর্তন হোক না কেন এই নিয়ম মেনে চলে, তাই তো। কিন্তু যদি ধরো এইরকম একটা রেখা হয়, আমি এখানে একটা স্পর্শক টানি, যেমন আমি এই বেগের স্পর্শক টেনেছিলাম, তাহলে এখান থেকে একটা লম্ব টানি, এইটা যদি এখানে বিরাট একটা বাইরে একটা বৃত্ত কল্পনা করি, তাহলে এর এই জায়গাটার বক্রতার ব্যাসার্ধ এটা, বা এটার এখানে এরকম বক্রতা। আর এর বেলায় যদি এখানে একটা স্পর্শক টানি, তাহলে ধরো এর বক্রতার ব্যাসার্ধ এটা, এই ধরো সরি হলো না, এইটুক বক্রতার ব্যাসার্ধ এটার এটা। যদি এখানে আমি একটা স্পর্শক টানি, তাহলে ধরো এইরকম একটা বড় বৃত্ত, একটা বৃত্তের অংশ এটা, অর্থাৎ এর বক্রতার এটা এবং মুখ এদিকে। এর বেলায় আমার আরো মনে হয় বড় এখানে স্পর্শক টানা যায়। তো দেখো লাইক দিস। তাহলে একই একটা সঞ্চালন পথ বা সঞ্চার পথে দেখো বিভিন্ন জায়গায় বক্রতার ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন বিভিন্ন নেচার, এরকম হতে পারে, এরকম হতে পারে, হোয়াটএভার ইট মে বি,
এইসব সঞ্চার পথের বিভিন্ন জায়গায় বক্রতা ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন রকম। যেমন একটা যদি সাইন ওয়েভ আঁকো, তাহলে এখানকার বক্রতা ব্যাসার্ধ, এখানকার বা এখানকার বক্রতা ব্যাসার্ধ বা এখানকার বক্রতা ব্যাসার্ধ একরকম, তাই না? সেজন্য বলি যে বক্রতার ব্যাসার্ধটা কিন্তু একটু ভিন্ন চরিত্রে, একটু ভাবতে হবে। এখানে কিন্তু দুটো শব্দ আছে, বক্রতা আর ব্যাসার্ধ। এখন বক্রতা ব্যাসার্ধ, বক্রতার ফিলিংসটা একটু নিয়ে আনিয়ে তাহলে তুমি বুঝতে পারবে। আমি দুটো রেখা, এটা কোণ আঁকি, আমি একটা কোণ আঁকি, আমি একটা কোণ আঁকলাম এখানে, এইরকম একটা কোণ এঁকেছি। ওকে, আমি একটা কোণ এঁকেছি, আর আমি এখানে অনেকগুলো বৃত্ত চাপাচ্ছি। এই ধরো বৃত্ত চাপাচ্ছি, আমি একটু বড় করে আঁকি বৃত্তচাপ গুলো। ধরে নিলাম এখানে এই একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ। ওকে, আমি এই প্রত্যেকটা বৃত্তচাপের এই বিন্দুতে আর এই বিন্দুতে স্পর্শক আনবো। আমি এখানে একটা স্পর্শক আঁকি, এটা স্পর্শক, আর এই বিন্দুতে যদি স্পর্শক আঁকি তাহলে আমার এটা হলো এর স্পর্শক। ওকে, এখানে আছি, এখানে আছি, এটা সোজা হতে একটু বাঁকা মানে আঁকা ভুল হয়েছে। আচ্ছা হলো, আমি বড় করে দিই। আচ্ছা, লক্ষ্য যে এখানকার স্পর্শক আর এখানকার স্পর্শক, এই বিন্দুতে স্পর্শক আর এই বিন্দুতে স্পর্শকের এই মধ্যবর্তী কোণ যদি আমি আলফা, এর জন্য আলফা 1 বলি, এর জন্য যদি আমি আলফা 2 বলি, এর জন্য যদি আলফা 3 বলি, তুমি দেখো প্রত্যেকের কোণের মান কিন্তু সমান, এবং এই কোণটা একই কোণ, নাকি আলফা বলি। আলফা ইকুয়াল টু আলফা 1, এটা জ্যামিতি, তাই না? এটার উপরে এটা লম্ব, এটার উপরে এটা লম্ব, সুতরাং এটার মধ্যে যে কোণ এবং সেই কোণ একই কথা। এটার উপরে এটা লম্ব, এর উপরে এটা লম্ব, সুতরাং এটার মধ্যে যে কোণ, এই দুটো লম্ব সেই কোণ। এটা এর উপর লম্ব, এটা এর উপর লম্ব, সুতরাং এই কোণ যা, এই দুটো লম্বের মধ্যে কোণটা সমান। একই বৃত্তচাপ, একই কোণের মধ্যে বৃত্তচাপের বক্রতা, বক্রতা সমান। বলবো কেন সমান? সোজা একটা, এ যদি থিটা কোণে ঘুরে এখানে আসে, বড় দূরত্ব থাকলে থিটা কোণ ঘুরে সে দূরত্ব আসবে, একই কোণ ঘুরেছে, এবং এক পাক ঘুরলে সে 360 ডিগ্রি কোণ করবে। অবশ্যই প্রত্যেকে যতই বৃত্ত বড় হোক না কেন, প্রত্যেকেই 360 কোণ করবে, প্রত্যেকেই 360 ডিগ্রি রেখে দিয়ে আবার ঘুরে এদিকে এসে পৌঁছাবে। কেননা ধরো আমি এরকম চিন্তা করি, আমার এই রেখাটা এই যে ঘুরছে, কোণ ঘুরছে, কোণ চেঞ্জ হচ্ছে, 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 এসে আবার 360 ডিগ্রি ঘুরার পর ফিরে আসবে। প্রত্যেকেই 360 ডিগ্রি ঘুরবে, অর্থাৎ প্রত্যেকের বক্রতা সমান। কিন্তু যদি আমি এই এর সমান বৃত্তচাপ আমি নিই, প্রত্যেকের সমান, বা এখানে ধরি না কেন, এই জায়গাটা যদি বিবেচনায় নিই, বৃত্তচাপের দৈর্ঘ্য মোটামুটি সমান, তাহলে এখন দেখো এখানে আমার যে কোণ, এই কোণ, আর এইখানে এই কোণ, আর এইখানে এই কোণ কিন্তু সমান না। ব্যাসার্ধ যত ছোট হচ্ছে, সমান বৃত্তচাপ তত বেশি বাড়ছে। যত ব্যাসার্ধ ছোট তত বেশি বাঁকা, বেশি বক্র, যত ব্যাসার্ধ বড় তত কম বক্র। এই যে বক্রতা নির্ভর করছে কিন্তু ব্যাসার্ধের উপরে, তাই না কি? তাহলে আমি কি বলতে পারি যে বক্রতা ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক? এটা একটু মাথায় রাখো, এটা আমাদের বর্তমান এই কনসেপ্টটা আমার দরকার ছিল।
আচ্ছা ঠিক আছে, পরে একটু ব্যাখ্যা করবো। বক্রতা ফিল করলাম, তাই না? একই বৃত্তচাপে যত ব্যাসার্ধ ছোট তার বক্রতা তত তত বেশি বেঁকে থাকে। যেমন ধরেন হাতটা এমনি করলাম, এমনি করলে এই ধরো আমার এটা হচ্ছে কেন্দ্র, আমার এই পেনের মাথাটা কেন্দ্র, এই বক্রতা আমি একটু বড় করি, ব্যাসার্ধ বড় হবে, বড় করি বড় হবে, বড় করি বড় হবে, বড় করি বড় হয়, স্ট্রেট করলে অসুবিধা হয়ে যাবে। তো এই ঘটনা, তাই না? আমি বুঝতে পারছি? যত বক্রতা ব্যাসার্ধ বেশি তত বক্রতা কম, যত ব্যাসার্ধ কম তত বক্রতা বেশি। আচ্ছা ওকে, তো ধরো এই একটা কি বলবো বক্রতল, এই একটা বিন্দু, এটা একটা তার কেন্দ্র মনে করা যাক। ওকে, এখানে আমি একটা স্পর্শক টেনেছি, এখানে আমি একটা স্পর্শক টেনেছি। তাহলে এই স্পর্শক দুটোর মধ্যবর্তী কোণ যদি ডেল আলফা হয়, তাহলে এটাও আমার ডেল আলফা। ধরো এটা একটা বৃত্তচাপ, আমি ডেল এইচ বলছি, এর ব্যাসার্ধটাকে রো বলছি, কেন এই বক্রতার ব্যাসার্ধকে রো বলবো? তোমরা নিঃসন্দেহেই জানো রেডিয়ান কোণে মাপলে কোণ বা এই কোণ একই কথা, কোণ সমান বৃত্তচাপ ডেল এস বাই রো, বক্রতার ব্যাসার্ধ রো, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ সমান কোণ। আচ্ছা, এক রেডিয়ান কাকে বলে? ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, এইটার দৈর্ঘ্য ডেল এস যদি আর হয়, এটার দৈর্ঘ্য জ্যা নয় বৃত্তচাপ, এটা যদি আর হয়, এটা যদি আর হয়, তাহলে দেখো ডেল অফ আলফা, এটা ডেল আলফা ধরি, ডেল অফ আলফা ইকুয়াল টু ডেল এস বাই আর সমান আর বাই আর ইকুয়াল টু 1। আমরা কি বলি, একটা বৃত্তচাপ যদি ব্যাসার্ধের সমান হয়, তাহলে সেই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ করে তাকে বলা এক রেডিয়ান। পরিষ্কার? এক রেডিয়ান পাওয়া গেল যদি আমার কি বলবো, যদি আমার বৃত্তচাপ তার দৈর্ঘ্য ব্যাসার্ধের সমান হয়। ওকে, খাওয়া জায়গাটায় আর একটু এখানে আসি। আর্কিমিডিস পিথাগোরাস একটা মজার কাজ করেছিলেন, বিশেষ করে উনি খুব জ্যামিতির উদ্ভাবক বলতে গেলে তাকে বলাই ভালো মনে করি আমি। তিনি সমস্যা করলেন বৃত্তটা নিয়ে। উনি দেখলেন যে যত বৃত্ত বড় হচ্ছে, তার মানে পরিধির দৈর্ঘ্য যত বড় হচ্ছে, ব্যাস তত বড় হচ্ছে। তিনি তার থালা বাটি ঘটি যা পেলেন গাছের গুড়ি মাপেন আর দেখেন এই ঘটনাটা, এবং দেখছেন যে এই বৃদ্ধিটা একটা সমানুপাতিক। উনি যখন এরকম হিসাব নিকাশ বললেন যে পরিধি বাই ব্যাস সমান একটা ধ্রুব সংখ্যার নাম দিলেন পাই, পরিধি বাই ব্যাস সমান পাই। আচ্ছা, ব্যাস কোনটুকু? কেন্দ্র দিয়ে গমনকারী পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লম্ব দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে পরিধি থেকে ব্যাসার্ধ বলি, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাস মানে হচ্ছে কিন্তু টোয়াইস আর, এটুকু হচ্ছে আমার টোয়াইস আর, এটুকু হচ্ছে টোয়াইস আর। তাহলে পরিধি বাই টোয়াইস আর ইকুয়াল টু পাই। তাহলে পরিধি বাই আর সমান টোয়াইস পাই, পরিধি বাই আর সমান টোয়াইস পাই। আচ্ছা, আমি এখানে শিখলাম যে এটুক বৃত্তচাপ বা ব্যাসার্ধ সমান 1। এখন এই বৃত্তচাপটা যদি পরিধি সমান বৃত্তচাপ হয়, এই বৃত্তচাপটা যদি পরিধি সমান হয়, তাহলে আমার কেন্দ্রের উৎপন্ন কোণ কত হবে? 360 ডিগ্রি। তার নিঃসন্দেহে আমি এটা লিখতে পারি পরিধি বাই ব্যাসার্ধ সমান, যেটা টোয়াইস পাই, দ্যাটস ইকুয়াল টু 360 ডিগ্রি।
কেন বৃত্তের কেন্দ্রের কোণ 360 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি পাই ইকুয়াল টু 360/2 সমান 180 ডিগ্রি। পাইকে রেডিয়ান করে ব্যাখ্যা করা হয়। আমি বলি একটা কথা, আরো এখানে খুব গুরুত্বপূর্ণ কথা দেখো, এটাও একটা দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য, এটা বৃত্তচাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য, এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধের একটা দৈর্ঘ্য। কোণ হচ্ছে দুটো দৈর্ঘ্যের অনুপাত। এই কোণ রেডিয়ান কোণ যেটা মাপা হয় সেটা হচ্ছে একই দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্য একই রাশির অনুপাত। সুতরাং এটা মাত্রাহীন একটা রাশি। কোণ একটা, রেডিয়ান কোণটা হচ্ছে মাত্রাহীন রাশি। খুবই গুরুত্বপূর্ণ কথা। আর এই কারণে ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতিতে, জ্যামিতিতে, ক্যালকুলাসে, কোয়ান্টাম মেকানিক্সে বা হায়ার স্টাডিতে সব ক্ষেত্রে কিন্তু রেডিয়ান কোণটা বেশি ব্যবহৃত হয়, কারণ এর কোনো মাত্রা নেই। মাত্রা হলে অনেক সুবিধা হয় হিসাব নিকাশ করতে, মাত্রা নাই, সেজন্য সব জায়গায় এটা ব্যবহৃত হয়। ওকে, এইটা হলো। তাহলে আমি রেডিয়ান কোণ, তাহলে আমি একটু আরো দেখে নিই। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এই হলো রিলেশন আমাদের ডিগ্রির সঙ্গে রেডিয়ান কোণ। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে এখন বেরিয়ে যাই। আচ্ছা আচ্ছা, আবার একটু আঁকি ছবিটা। তাহলে বক্রতা বুঝে গেছি। ওকে, এই একটা বক্রতল কল্পনা করা যাক। এখান থেকে এইটুকু আমার কোণ, এটা আমার বৃত্তচাপ ds, এটুকু আমার ডেল আলফা, এটুকু হচ্ছে রো, তাই তো? আর আমরা কি শিখলাম? কোণ ডেল আলফা সমান ডেল এস পরিধি বাই বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। ফাইন। তাহলে ব্যাসার্ধ কি লিখবো বলেছি? রো দিয়ে লিখবো বলেছি। তাহলে রো সমান কত? ডেল এস বাই ডেল আলফা। আচ্ছা, এটা একটু মাথায় রাখো, পরে আমরা আসবো। রো ইকুয়াল টু ডেল এস বাই ডেল আলফা। আমি বারবার বলেছি বক্রতা হচ্ছে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। যত ব্যাসার্ধ বড় হবে তত বক্রতা কম হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি এখানে কাপ্পা মানে বক্রতা সমান 1 বাই আর রো ইকুয়াল টু ডেল আলফা বাই ডেল এস। কাপ্পা। আচ্ছা, ডেল আলফা বাই ডেল এস ফিল করো। একক দৈর্ঘ্যের বৃত্তচাপের জন্য কোণের পরিবর্তন, প্রতি একক দৈর্ঘ্যের বৃত্তচাপের জন্য কৌণিক পরিবর্তন। অর্থাৎ আমি যদি একটা বৃত্ত কল্পনা করি, কথা সহজ করে নিলাম, তাহলে এই একটা বৃত্তচাপ, এর জন্য এখানে এবং এখানের স্পর্শ দুটোর মধ্যে যে কোণ করবে, একই বৃত্তচাপ আমি যদি নিই, তাহলে এখানে আর এখানের মধ্যে একই কোণ করবে। অর্থাৎ এটা আমার ধ্রুব সংখ্যা। একক দৈর্ঘ্যের জন্য বৃত্তচাপে কোণের পরিবর্তন ধ্রুব সংখ্যা। আমি বড় বৃত্ত হলে কোণটা ভিন্ন ভিন্ন হবে। এর জন্য এখানে যে কোণ হচ্ছে, বড় বৃত্ত নিলে ছোট বৃত্ত নিলে আমার নিঃসন্দেহে ওই এর কোণ এত বড় হবে, পরবর্তীতে এত বড় হবে, কিন্তু একই বৃত্তের একই বৃত্তচাপের প্রতি একক বৃত্তচাপের জন্য কোণের মান সমান। অতএব আমার কাপ্পা একটা ধ্রুব সংখ্যা। আবার দেখো কাপ্পা, আচ্ছা কাপ্পা সমান লিখে রাখি, এটা আমার লাগবে কাপ্পা সমান ডেল আলফা বাই ডেল এক্স। আর একটা জিনিস পেয়ে গেলাম, কাপ্পা ইকুয়াল টু 1 বাই রো বা কাপ্পা ইনটু রো ইকুয়াল টু 1. It is another good relation. আচ্ছা, এরকম কোনো সমস্যা থাকার কথা না। আর একটু আসো, আমি একটু সূক্ষ্ম হিসাব নিকাশে যাবো, আমার প্রয়োজন আছে একটু। সেটা হলো এই, আমি কাপ্পা সমান লিখতে পারি লিমিট ভালো করে, লিমিট del s tends to 0 del alpha del s equal to d alpha ds.
এটা নিঃসন্দেহে লেখা যাবে। আমি কাপ্পাটা ওখানে লিখে রাখি, কাপ্পাকে এইভাবে লেখা যাবে, তাহলে কাপ্পা ইকুয়াল টু ডি আলফা বাই ডিএস। ওকে, আবার এই ছবিটাতে আমরা আসি। ধরো এক্স ওয়াই একটা কাঠামো, এক্স ওয়াই কাঠামো। ওকে, আমার এখানে একটা স্পর্শক টানলাম, এখানে একটা স্পর্শক টানলাম, নিঃসন্দেহে এটা যদি ডেল আলফা হয় তাহলে এটাও ডেল আলফা, কোনো সমস্যা নাই। এখন যদি আমি ডি লিখে দিই, ছোট্ট ক্ষুদ্র কোণ ডি আলফা দ্যাটস ইকুয়াল টু ডি আলফা। আচ্ছা, এখানে আমি একটা স্পর্শক টানলাম, তাহলে ভূমিটি এখানে ছেদ করলো, এই কোণটাকে আমি আলফা বলছি। আলফা আর ডি আলফার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ডি আলফার মধ্যে পার্থক্য আছে। ডি আলফা হচ্ছে এখানের কোণ আমার এখানের কোণ, এই দুটো কোণের মধ্যে পার্থক্য ডি আলফা। কিন্তু আমার আদি বিন্দুটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করেছে সেটা হচ্ছে আলফা। রিমেম্বার, আলফা এবং ডি আলফাটাকে চিনে রাখো। আচ্ছা, এইটুক দূরত্ব তাহলে ডিএস। আচ্ছা, এবার একটু আমরা ডিএস টাকে একটু হিসাব নিকাশের মধ্যে নিয়ে আসি, পরিষ্কার করে রাখি। এটা কাঠামো একটা, ধরো এই একটা বক্রতল, এই একটা আমি বিন্দু স্থানাঙ্ক নিলাম, ক্ষুদ্র একটা বিন্দু, এটা এক্স ওয়াই ধরো এর স্থানাঙ্ক অবস্থা। আমি ছোট্ট একটু দৈর্ঘ্য ডিএস নিচ্ছি, এত ছোট্ট যে যে আমি ওই ছোটটা এত ছোট ডিএস যে ওটা বৃত্তচাপ আর জ্যার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না, এরকম কল্পনা করো। আচ্ছা ঠিক আছে, যদি কল্পনা করা যায় তাহলে নিঃসন্দেহে এই করি, এটুকু আমার ডিএক্স আর এটুকু আমার ডিওয়াই। যদি তাই হয় তাহলে এটা যেহেতু স্ট্রেট লাইন বলে কল্পনা করে নিয়েছি, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে dx স্কয়ার ইকুয়াল টু dx স্কয়ার প্লাস dy স্কয়ার। আচ্ছা, তাহলে ds স্কয়ার ইকুয়াল টু dx স্কয়ার 1 প্লাস dy বাই dx হোল স্কয়ার করা যায় না? এখানে আবার দুটা কথা আছে আমার, dy বাই dx বা ddx অফ y যে বলেই বলো না কেন, এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট কি একটা কোঅর্ডিনেট দিয়ে ডিফারেন্সিয়েশন। যখন কোঅর্ডিনেট দিয়ে ডিফারেন্সিয়েশন করা হয়, খুব এত কিছু না লিখে ছোট্ট করে লেখা হয় y প্রাইম দিয়ে। যে কোনো কোঅর্ডিনেট দিয়ে ডিফারেন্সিয়েট করলে আমি কিন্তু তাকে প্রাইম দিয়ে লিখবো, dy বাই dx সমান y প্রাইম, dy বাই dz সমান y প্রাইম, dx বাই dy সমান x প্রাইম, সাজান। কিন্তু যখন আমি সময় সাপেক্ষে কাউকে ডিফারেন্সিয়েট করব তখন আমরা একে ছোট করে লিখব ডট দিয়ে। এটা হলো টাইম ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে কোঅর্ডিনেট ডিফারেন্সিয়েশন। এভাবে আমি তাহলে একটু এখানে লিখতে পারি না, দেখো তো, dy হোল স্কয়ার ইকুয়াল dx স্কয়ার ইনটু 1 প্লাস y ড্যাশ স্কয়ারের স্কয়ার। দেখা যাবে? সরি, dx লেখা যাবে? আচ্ছা, তাহলে আমার dx সমান কত? dx সমান রুট ওভার 1 প্লাস y ড্যাশ স্কয়ার ইনটু dx। তাহলে আমরা dx কিন্তু পেয়ে গেলাম, আমার এই dx টা পেয়ে গেলাম, কাপ্পার dx টা পেয়ে গেলাম। আচ্ছা ওকে, আমি dx টা তাহলে এখানে লিখে রাখি। ds সমান রুট ওভার 1 প্লাস y ড্যাশ স্কয়ার ইনটু dx। আচ্ছা, এবার একটু আসি জ্যামিতিতে।
এটুকু দরকার নাই আমার। আচ্ছা, আমি এখানে এটা লিখতে পারি নিঃসন্দেহে। এটা যদি আমার এই বিন্দু স্পর্শক রেখা, এই স্পর্শক রেখা বারবার দেখিয়েছি আমি, এইখানে আর একটা স্পর্শক রেখা, এই কোণটা আমার ডি আলফা, তাহলে এই কোণটা আমার ডি আলফা। আচ্ছা, ডি আলফা, ডি আলফা, আর এটা আমার আলফা, এটা আবার বলা আছে। আচ্ছা, আলফা tan আলফা সমান লেখা যায় না dy বাই dx, tan অফ আলফা, tan অফ আলফা সমান dy বাই dx লেখা যাবে কিনা? ক্ষুদ্র অংশ নিলাম যে কোনো জায়গায়, এই যেটুকু ধরো এটার স্পর্শক এখানে আছে, এটা আর এটা এখানে টানলাম, এটা ডেল্টা, এটা x অক্ষের সমান্তরাল, তাহলে এটুকু আমার dx, এটুকু dy বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে নিঃসন্দেহে y প্রাইম দিয়ে লেখা যায়। আসো, তাহলে এটাকে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, d dx অফ tan আলফা ইকুয়াল টু y প্রাইম। তাহলে এটা ডিফারেন্সিয়েট করলেও সরি এখানে d dx অফ y প্রাইম, তাহলে tan ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec স্কয়ার আলফা d আলফা dx ইকুয়াল টু d dx অফ y প্রাইম সমান y ডাবল, ঠিক আছে? তাহলে d আলফা বাই dx ইকুয়াল টু y ডাবল প্রাইম ডিভাইডেড বাই sec স্কয়ার আলফা। sec স্কয়ার আলফা সমান কি লেখা যাবে বলতো? y প্রাইম সমান 1 প্লাস tan স্কয়ার আলফা। আচ্ছা, tan স্কয়ার আলফা, tan আলফা সমান y প্রাইম, তাহলে d আলফা বাই dx ইকুয়াল টু y ডাবল প্রাইম ডিভাইডেড বাই 1 প্লাস y প্রাইম এর স্কয়ার। d আলফা সমান তাহলে কত হয়? d আলফা সমান y double dash dx divided by 1 plus y dash square এর y dash square, আচ্ছা ব্র্যাকেট দিলাম, আর দরকার নেই এখন ব্র্যাকেট দিই, এটা লিখতে পারি আমি। ওকে, আমি d আলফা পেয়ে গেলাম, d of alpha is y double dash divided by 1 plus y dash square। সব পেয়ে গেছি। আমার কাপ্পা বের করার জন্য যা যা উপাদান দরকার সব আমরা পেয়ে গেছি। ছবিটা মুছে দিলাম, আমার ছবি আর কোনো দরকার নাই। তাহলে কাপ্পা 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 সমান কত? d আলফা বাই ds, d আলফা সমান কত? y double dash divided by 1 plus y dash square। dx সমান কত? ও সরি, এখানে dx বাদ গেছে, একটা dx আছে, 1 plus y dash square dx, dx কেটে যায়, ও রুট আছে, dx কেটে যায়, তাহলে কাপ্পা সমান y double dash divided by 1 plus y dash square into root over, এটা root over না দিয়ে আমি এইভাবে লিখতে পারি y dash square to the power half। তাহলে কাপ্পা equal to y double dash by 1 plus y dash square whole to the power 3/2, ঠিক আছে? কাপ্পা পেয়ে গেছি। তাহলে কাপ্পা সমান লেখা যাবে y double dash divided by 1 plus y dash square whole to the power 3/2। বক্রতা
বক্রতা। তাহলে বক্রতার ব্যাসার্ধ তাহলে কত রো সমান আমি তো জানি 1/কাপ্পা। তাহলে উঠিয়ে দাও উপরে, উল্টে দাও, সোজা কথা স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y ডবল ড্যাশ। আমি কিন্তু এখানে y ডবল এর জায়গায় আমি এর মান লিখব। এই কারণে লিখবো যে আমার কোন দিকে বক্রতা, এদিকে না এইদিকে না এদিকে, এদিকে না এদিকে না এইদিকে না ব্যাসার্ধটা এদিকে না এই ব্যাসার্ধ এদিকে, আমার দেখার দরকার নাই, আমার ব্যাসার্ধ দরকার। যেমন তোমরা বলো যে এরকম যে ব্যাসার্ধের মানে y দুবার ডিফারেন্স করলে যে মাইনাস হয় তাহলে এটা ম্যাক্সিমাম প্লাস যদি হয় তাহলে মিনিমাম, হ্যাঁ অনেক কিছু বলছো, এটা ডিরেকশন মিন করে দরকার নেই, আমার মান দরকার। তাহলে আমি কাপ্পা থেকে আমি আমার বক্রতার ব্যাসার্ধ পেয়ে গেছি। বক্রতার ব্যাসার্ধ রো from 1 plus y dash square whole to the power 3/2 divided by y double dash এর মান থাকলো এখানে। আচ্ছা, এখন একটা টেস্ট করা যাক, এটা সঠিক হয়েছে না হয়নি, এটা সঠিক হয়েছে না হয়নি। সবচেয়ে ভালো বুদ্ধি যাচাই করার একটা বৃত্তের ক্ষেত্রে, আমরা বৃত্তের যদি এটা কোঅর্ডিনেট নিই, কোন একটা বিন্দু যদি x এবং y নিই, এটা যদি ব্যাসার্ধ r হয় তাহলে আমরা r সমান লিখতে, r স্কয়ার সমান লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, আমরা এটা থেকে যদি আমি এই ফর্মে এসে আর রো এর মানটা r পাই, তাহলে ঠিক আছে, আমি লিখলাম, নিঃসন্দেহে লেখা যায় y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার মাইনাস x স্কয়ার। থাকলো এটা আমার পুঁজি। আচ্ছা, y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার মাইনাস x স্কয়ার, d dx অফ y স্কয়ার সমান d dx অফ r স্কয়ার মাইনাস x স্কয়ার, 2y dy dx equal to 0 minus 2x. তাহলে dy dx equal to minus 2 কাটলো x by y। তাহলে নিঃসন্দেহে এটা y ড্যাশ, তাহলে y ড্যাশ সমান কি পেলাম আমি, মাইনাস x by y, মাইনাস x by y, y ড্যাশ সমান মাইনাস x by y থাকলো। আচ্ছা, y ডবল ড্যাশ সমান d dx of dy by dx equal to minus d dx of x by y। এটা কি করলাম, এটা তো পেয়ে গেছি আমি, সমান এটা তো y ডবল ড্যাশ মাইনাস থাকলো log differentiation of r minus r differentiation of log r differentiation of log differentiation of r divided by r এর বর্গ। আচ্ছা, আরেকটু কাজ করে নি, এটা তো মাইনাস y থাকলো মাইনাস আর dy by dx এটা মাইনাস x by বসিয়ে দাও, minus x into x by y divided by y সমান লসক x স্কয়ার y স্কয়ার। ওকে, y স্কয়ার মাইনাস মাইনাস মানে এটা মাইনাস আছে এখানে, সরি, তাহলে প্লাস ডিভাইডেড বাই y নিচে আসলো y কিউব, তাহলে y ডবল ড্যাশ এও মাইনাস আছে ইকুয়াল টু মাইনাস এটা কত r স্কয়ার বসিয়ে দাও, r স্কয়ার ডিভাইডেড বাই y কিউব। তাহলে y ডবল ড্যাশ এর ক্ষেত্রে কি পেলাম, মাইনাস r স্কয়ার বাই y কিউব। ফাইন, তাহলে আমি ড্যাশ পেয়ে গেছি, আমি y ডবল ড্যাশ পেয়ে গেছি, মান বসিয়ে দেখবো রো এর মান কি দাঁড়ায়। বসাও, রো 1 প্লাস y ড্যাশ মানে হচ্ছে এটা মাইনাস
x by y whole square whole to the power 3 by 2 y double সমান মাইনাস নিব না r square by y cube রো আচ্ছা আচ্ছা এটাকে উল্টে দেব পড়াই দরকার নাই করে লিখে দিলাম আচ্ছা এটা প্লাস হয়ে গেল তাহলে 1 প্লাস x square by y square whole to the power 3 by 2 into y cube by r square. Rho x square plus y square by y square whole to the power 3 by 2 into y cube by r square. Rho equal to r square by y square whole to the power 3 by 2 into y cube by r square. আচ্ছা এই 2 দিয়ে নিচে কেটে গেল তাহলে রো ইকুয়াল টু r কিউব বাই y কিউব ইনটু y কিউব বাই r স্কয়ার দেয়ারফর রো ইকুয়াল টু এখানে তিনটা এখানে দুটো একটা থেকে গেল দেখো আমার সমীকরণটা সত্য তা যাচাই করা হয়ে গেছে ঠিক আছে না খুব সুন্দর জিনিস না বলো মজার না আরে শিখো না খুব মজার জিনিস এগুলো খুব নতুন নতুন এনজয় করো আসলে আমি একটু আমার যে প্রাসের ঘটনা বলছিলাম আসো প্রাসের ক্ষেত্রটা আসি ধরো একটা প্রাস এখান থেকে নিক্ষেপ করা হয়েছে এটা v0 বেগে θ0 করে নিক্ষেপ করা হয়েছে নিঃসন্দেহে এটা আমার পাল্লা এটা আমার সর্বাধিক উচ্চতা h আর কি বলবো আর যে কোনো একটা বিন্দু দিলাম x এবং y এটুকু y এটুকু x তাহলে আমি নিঃসন্দেহে লিখতে পারি প্রাসের ক্ষেত্রে x equal to v0 cos of θ0 t তাহলে t equal to x by v0 cos θ0 জানো তোমরা এটাও জানো y equal to v0 sin θ0 t minus half g t square আমরা x এবং y রিলেশন করতে চাই তাহলে t এর মান এখানে বসিয়ে দেব এটাও জানো v0 sin θ0 into x by v0 cos of θ0 minus g by 2 into x by v0 square cos v0 cos θ0 whole square তাহলে y equal to x tan θ0 minus g by 2 v0 square cos square θ0 into x square এটা আমার হচ্ছে x y এর মধ্যে রিলেশন ওকে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু x তাহলে y dash d dx of y সমান d dx x tan θ0 minus g by 2 v0 square cos square θ0 x square তাহলে y dash x tan theta x থেকে tan theta থেকে গেল tan θ0 minus g by 2 v0 square cos square θ0 into 2x তাহলে y dash equal to tan θ0 minus 2 কাটলো g by v0 square cos square θ0 into x এটা হলো y dash দেখে রাখি y dash সমান tan θ0 minus g by v0 square cos square θ0 এবার আসো আরেকবার ডিফারেন্স করি y double dash সমান d dx of dy by dx equal to ডিফারেন্সিয়েট করতে হবে d dx x এর সাপেক্ষে tan θ0 minus g by v0 square
cos স্কয়ার থিটা 0 ইনটু x সমান এটা 0 মাইনাস থাকলো g বাই v0 স্কয়ার cos স্কয়ার থিটা 0। ওকে, এইটুকু থাকলো আমার y ডবল ড্যাশ। লিখে রাখি y ডবল ড্যাশ সমান হচ্ছে মাইনাস g বাই v0 স্কয়ার cos স্কয়ার থিটা 0। এটুকু আমার আর দরকার নাই, আমার y ড্যাশ আর y ডবল ড্যাশ পেয়ে গেছি, মান বসাবো কন্ডিশন দিয়ে। এক নম্বর কন্ডিশন বলেছিলাম যে যখন সে ভূমি থেকে নিক্ষেপ করা হলো সে সময় তার বক্রতার ব্যাসার্ধ কত। এখানে নিক্ষেপ করা হলো, এখানে স্পর্শক টানলো, মনে করে এটা তার বক্রতার ব্যাসার্ধ। এক নম্বর যখন x ইকুয়াল টু 0 তখন রো ইকুয়াল টু 1। ঠিক আছে, এখানে একটা x বাদ গেছে। ওকে, তাহলে x ইকুয়াল টু 0 হলে y এর সমান কত হবে? y এর সমান হচ্ছে tan থিটা 0 মাইনাস এটা 0 মানে থাকলো না, আর y ডবল ড্যাশ থেকে গেছে, বসিয়ে দাও। রো সমান 1 প্লাস tan স্কয়ার থিটা 0 হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই, এটা তো মান শুধু লিখবো, g বাই v0 স্কয়ার cos স্কয়ার থিটা 0 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা। তাহলে রো ইকুয়াল টু sec স্কয়ার থিটা 0 টু দি পাওয়ার 3/2 ইনটু v0 স্কয়ার cos স্কয়ার থিটা 0 বাই g। রো রুট স্কয়ার কেটে কিউব থাকলো, তাহলে sec কিউব থিটা 0 ইনটু v0 স্কয়ার বাই g cos স্কয়ার থিটা 0। এটাকে নিচে নামাই নিলে sec স্কয়ার কেটে যাচ্ছে, একটা থাকছে, তাহলে রো ইকুয়াল টু v0 স্কয়ার বাই g sec স্কয়ার থিটা 0। আচ্ছা, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে রো ইকুয়াল টু v0 স্কয়ার বাই g, সরি sec স্কয়ার কেন হচ্ছে, দুটো কাটলে একটা থাকলে তো sec থিটা। দুই নম্বর দাবি করেছিলাম আমি যে যখন y ইকুয়াল টু h তখন রো সমান কত। y ইকুয়াল টু যখন h, y ইকুয়াল টু h আমার তখন আমার এটুকু আমার x কিন্তু, তাহলে x ইকুয়াল টু কত? তখন x ইকুয়াল টু r বাই 2। ওকে, আমি এটা মুছে দিই, x ইকুয়াল টু r বাই 2। তাহলে আমি এখানে x এর মান r বাই 2 আগে বসাই। আচ্ছা, r সমান কত আগে লিখে নিই, r সমান 2 v0 স্কয়ার sin থিটা 0 cos অফ থিটা 0 বাই g। পাল্লার সমীকরণ সবাই জানো, আমি এটা এখানে বসাবো x এর জায়গায়। আমি x এর জায়গায় আগে বসিয়ে দিই tan থিটা 0 মাইনাস g বাই v0 স্কয়ার cos স্কয়ার থিটা 0 ইনটু r বাই 2। তাহলে y ড্যাশ ইকুয়াল টু tan থিটা 0 মাইনাস g বাই v0 স্কয়ার cos স্কয়ার থিটা 0 ইনটু 2 আর 2 কেটে গেল, থাকলো v0 স্কয়ার sin থিটা 0 cos থিটা 0 বাই g। আচ্ছা, আমার এই g g কাটে, v0 স্কয়ার কাটে, একটা cos কেটে গেল, তাহলে y ড্যাশ ইকুয়াল টু tan থিটা 0 মাইনাস sin থিটা বাই cos থিটা সমান tan থিটা 0 ড্যাশ ইকুয়াল টু 0। ফাইন, y ড্যাশ ইকুয়াল টু 0, y ড্যাশ ইকুয়াল টু 0। বাহ, ফাইন, জানিস নাই, আর আমার এখানে x নাই, তাতে এটা নিয়ে কোনো চিন্তা নাই। বসিয়ে দাও মানগুলো এখন। রো 1 প্লাস 0 স্কয়ার, যাকে স্কয়ার দিলাম না, 3/2 ডিভাইডেড বাই মান, এটার মান শুধু g বাই v0 স্কয়ার cos স্কয়ার থিটা 0। এটা তো 1 থেকে গেলে উল্টে দিলেই হয়ে যাচ্ছে নাকি? তাহলে রো ইকুয়াল টু v0 স্কয়ার বাই g cos স্কয়ার থিটা 0।
তাহলে রো ইকুয়াল টু কত পেলাম এখানে? এর বেলায় রো সমান কত জিজ্ঞাসা চিহ্ন ছিল। রো সমান হলো v0 স্কয়ার বাই জি cos স্কয়ার থিটা 0। ফাইন। রো ইকুয়াল টু যখন x y ইকুয়াল টু h, সেক্ষেত্রে আমার রো হচ্ছে v0 স্কয়ার বাই জি cos স্কয়ার থিটা 0। আর যখন x ইকুয়াল টু 0, তখন y ইকুয়াল টু মানে স্টার্টিং পয়েন্টে রো ইকুয়াল টু v0 স্কয়ার বাই জি sec থিটা 0। দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এটা তোমার সারা জীবন কাজে লাগবে, আমরণ যদি সায়েন্সের সঙ্গে যুক্ত থাকো বা ফিজিক্সের সঙ্গে যুক্ত থাকো। বক্রতার ব্যাসার্ধের সমীকরণ, বক্রতার ব্যাসার্ধের সমীকরণ সারা জীবন কাজে লাগবে। অতএব এটা মনে রাখবে টেকনিকটা। থ্যাংক ইউ।